নিত্যপণ্যের শুল্ক কমানোর পরেও বাজেট পছন্দ হয়নি বিরোধী দলের, মন্তব্য প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম পুলিশের হাতে লাঞ্ছিত, 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত। এবং দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফের প্রতিহত করছে বিজিবি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগে বাজেট ঘোষণার পর জিনিসপত্রের দাম বাড়লেও এবার বাড়েনি। তিনি বলেন, 7টি পণ্যের শুল্ক কমানো এবং মদ সিগারেটের দাম বাড়ানোর পরও বাজেট পছন্দ হয়নি বিরোধী দলের। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়াকে সঙ্গে নিয়ে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ভোর থেকেই বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি। এরই মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে সস্ত্রীক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি যান পিএমখালী ইউনিয়নে। এই পাতালি খালটি বাবা জিয়াউর রহমান খনন করেছিলেন, সেটিরই পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি গাছের চারা রোপণ করেন, এরপর অংশ নেন পথসভায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতালি খালটি পুনঃখননের মাধ্যমে প্রায় 40,000 মানুষ এবং 8,000-এরও বেশি কৃষক উপকৃত হবে। আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এভাবে সারা দেশে খাল খননের মাধ্যমে কৃষি ব্যবস্থার বিপ্লব ঘটানো হবে। 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। এরপর তিনি যান ডুলা হাজরা সাফারি পার্কে। সেখানে সরকার ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই কক্সবাজারবাসীর দাবি এখানকার পর্যটনের আধুনিকায়ন, সেই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজারের সড়কের 6 লেনে উন্নীতকরণ, লবণ শিল্পের উন্নয়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এর সঙ্গে এই রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া সেটিরও শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের দাবির প্রতি আস্থা রেখে বললেন, ধারাবাহিকভাবে এখানকার পর্যটনের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও হাতে নেবে সরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, কক্সবাজার। অন্যান্য প্রসঙ্গ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাইম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়েও হেনস্থা করা হয় বলে অভিযোগ নাইমের। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ভুইয়া ও কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্রিকেটার নাইম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য থামার সংকেত দেন। থামতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয় চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে নেন। এরপর তাকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবু তাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন।
সাদা পোশাকে থাকা আর পুলিশের এক সোর্সও তাকে পাইপ দিয়ে পেটান বলে জানান নাইম হাসান। এদিকে শনিবার সকালে এক বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিসিবি। দর্শক, কক্সবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর চকরিয়া পেকুয়ার অবহেলিত জনপদে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত তার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আরও কিছু কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজার কাভার করছেন এই মুহূর্তে সহকর্মী আমাদের মনিরুল ইসলাম মিন্টু। আমরা তার কাছ থেকে জানবো, মিন্টু, পরবর্তী আরও কিছু কর্মসূচি রয়েছে, সব মিলে এখন উনি কোথায় আছেন প্রধানমন্ত্রী সেটি আমাদের জানাবেন। দুলহাজা সাফারি পার্ক তিনি পরিদর্শন করেন এবং সেখানে তিনি 25 কোটি যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটি উদ্বোধন করেন এবং এরপর তিনি গিয়েছেন পেকুয়া পৌরসভার যে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন যার একটি উপজেলা সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পাশাপাশি তিনি এখন রয়েছেন এই কক্সবাজারে জুলাই প্রথম শহীদ ওয়াসিম, সেই ওয়াসিমের কবর জিয়ারতের যে কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং এরপরে এই যে চকরিয়া যে বাস টার্মিনাল রয়েছে সেইখানে এলাকাতে তিনি যে সমাবেশ করবেন সেই সমাবেশে আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছেন, যদিও নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে কিন্তু বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে আগে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই যে সমাবেশের স্থল সেই সমাবেশস্থল এবং এর আশেপাশের যে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের যে বিষয়টি সেটি করছেন এবং যে কথা বলছি যে যাদেরকে প্রবেশ করতে হচ্ছে তাদেরকে যে নিরাপত্তার যে চৌকি রয়েছে সেটি মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং এই যে জনসভা সেই জনসভায় বক্তব্য দেওয়ার জন্য তিনি হয়তো ধারণা করা হচ্ছে যে আরও হয়তো ঘণ্টা খানিক সময় লাগবে তার এই জায়গাতে আসতে, যেহেতু তার পেকুয়াতে কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের যে কর্মসূচি সেই কর্মসূচিও রয়েছে এবং এই জনসমাবেশের পরে তিনি কক্সবাজার শহরে তিনি যাবেন, সেখানে সুধী সমাবেশে তার রাতে সন্ধ্যার পরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এরপরে তিনি মেরিন ড্রাইভ যে রোড কক্সবাজারের সমুদ্র সৈকত সেই মেরিন ড্রাইভ রোড যে তিনি সস্ত্রীক সেই এলাকাটি পরিদর্শন করবেন এবং এই কক্সবাজারের মানুষ কিন্তু তার যে সফর সেই সফরকে কেন্দ্র করে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন। বিশেষ করে পর্যটনের যে এলাকা হিসাবে এই কক্সবাজারের যে আধুনিকায়ন সেই আধুনিকায়নের দাবি রয়েছে এখানকার মানুষের, সেই সঙ্গে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দাবি সেই দাবি রয়েছে। আর এই চট্টগ্রাম কক্সবাজার যে সড়কটি সেই সড়কটি কিন্তু অনেকটা সংকীর্ণ, যার কারণে কক্সবাজারে যে পর্যটন খাতের অসুবিধা। এক্ষেত্রে এই সড়কটির 6 লেনে উন্নতিকরণের যে দাবি সেই দাবি কিন্তু কক্সবাজারবাসী রয়েছে এবং এই যে সমাবেশ বা জনসভা সেই জনসভা থেকে তিনি এই কক্সবাজারের উন্নয়নে কী ধরনের কর্মসূচি কিংবা কী ধরনের পরিকল্পনার কথা জানান সেই অপেক্ষায় রয়েছেন এই কক্সবাজারের মানুষ। তো ধারণা করা হচ্ছে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ পুশিনের চেষ্টা চলছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর। এসব প্রচেষ্টা রুখে দিচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করে সতর্ক নজর রাখছে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও তাদের সাথে সীমান্ত পাহারা দিচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরের চরমেঘনা সীমান্ত দিয়ে 12 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 4 জন নারী, 4 পুরুষ ও 4 শিশু রয়েছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি। বর্তমানে তারা সবাই ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। শুক্রবার মধ্যরাতে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে তারা। বিজিবির কঠোর অবস্থানের মুখে কয়েক ঘণ্টা পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনকে কেন্দ্র করে এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই পুশিনের চেষ্টার অভিযোগ থাকলেও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করে আসছে। তবে বিজিবি, আনসার সদস্য ও স্থানীয়দের সতর্ক পাহারায় বিএসএফের চেষ্টা প্রতিহত করা হচ্ছে। মৌলভীবাজার জেলার 52 বিজিবি ব্যাটালিয়নের 114 কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিভিন্ন পয়েন্টে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তের জনগণ যারা আমাদের সাথে রয়েছে তারা সবাই আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। ইনশাল্লাহ সীমান্তে এই ধরনের পুশিন রিলেটেড ঘটনা আমাদের এই এলাকাতে ঘটবে না। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাত্র 9 দিনের ব্যবধানে আবারও পুশিনের ঘটনা ঘটল। এবার গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে 15 জন মানুষকে বাংলাদেশের পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। 16 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে যেটা আমাদের জানিয়েছেন, গতকাল শুক্রবার দিবাগত রাত 12টা 40 মিনিটের দিকে রোকনপুর বিওপির 220 নম্বর সীমান্ত পিলারের কাছে নদীপথে নৌকা যোগে এই পুশিনের চেষ্টা করা হয়। ভারতের 88 ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের জওয়ানরা 2 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশু সহ মোট 15 জনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও বিজিপির অবস্থান নিয়ে 16 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম যা আমাদের জানিয়েছেন, সীমান্তের পুশিন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এর আগেও গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ি সীমান্তে একইভাবে ফ্লাড লাইট নিভিয়ে এবং কাঁটাতারের গেট খুলে 28 জনকে বাংলাদেশের পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। সেটিও বিজেপির করা নজরদারিতে ব্যর্থ হয়। পরপর এই ধরনের ঘটনায় স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও বিজিবি জানিয়েছে সীমান্তে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে যেন যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়া যায়। এখন সিঙ্গার বেকো এর সৌজন্যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের খবর। সাভারের কর্ণপাড়া এলাকায় ব্রাজিল সমর্থকরা টাঙিয়েছেন 500 ফিট পতাকা। দীর্ঘ এই পতাকা নজর কাটছে সবার। সাভারের কর্ণপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। স্থানীয়দের এবং দূর দূরান্ত থেকে নিশ্চয়ই পতাকাটি দেখতে মানুষ আসছেন। ভিড় কেমন দেখছেন এবং এই পতাকাটি তৈরিতে খরচ কেমন লেগেছে এবং কতদিন লেগেছে? উজমা, আমি সাভারের কর্ণপাড়া এলাকায় যেখানে দেখছেন যে ব্রাজিল সমর্থকরা তারা কিন্তু যে এই 500 ফিটের পতাকা তারা কিন্তু যেখানে কিন্তু টাঙ্গিয়ে আপনি দেখতেই পাচ্ছেন তারা কিন্তু উল্লাস করছে এবং এছাড়াও কিন্তু আরো 100 ফিটের একটি পতাকা তারা কিন্তু এখনই তারা কিন্তু টাঙ্গাবে আমাদেরকে তারা বলেছে। তবে এই যে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা সমর্থক তারা কিন্তু পুরো সাভার কিন্তু একদম উল্লাসে কিন্তু তারা মেতে উঠেছে। আজকে আপনি জানেন যে ভোর 4টায় কিন্তু আজকেও কিন্তু সেই ব্রাজিলের যে কাঙ্ক্ষিত খেলা তারা কিন্তু উপভোগ করতে চায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা এবার আশা করছে তাদের সমর্থকরা যে এবারেই কিন্তু আসলে ব্রাজিল কিন্তু এই কাপ নিবে বলে সমর্থকরা তারা কিন্তু আশা করছে। তবে আমরা কথা বলেছি যে ব্রাজিল সমর্থক যারা এখানে রয়েছে তারা বলছে যে বিশেষ করে যে কয়েকবার তারা কিন্তু এই ব্রাজিল বিশ্বকাপ নিয়েছে, এবারও কিন্তু তাদের ধারণা যে এবারে কিন্তু বিশ্বকাপ ব্রাজিল কিন্তু এবার নিবে এই ধারণায় কিন্তু আমরা একটু কথা বলতে চাই যে এখানে যে সমর্থকদের সাথে যে আপনারা আসলে এই যে আজকে যে এত বড় পতাকা টাঙ্গিয়েছেন আসলে উদ্দেশ্য কি?
আমাদের উদ্দেশ্য, আমরা আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এনজয় করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মিশন হেক্সা, ঠিক আছে। আমরা আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার দল আমাদের অনেক কথাই বলে, ঠিক আছে। তো তারা তো আমাদের লেভেলেই নাই, আমাদের আমাদের হলো 5 স্টার, তাদের হলো 3 স্টার। তারা যে আমাদের সাথে বিভিন্ন রকমের আলতু ফালতু কথা বলে, তারা তো আমাদের লেভেলেই নাই, ঠিক আছে। যেমনটি শুনছিলেন যে এই যে তাদের যে আজকের যে উৎসাহ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা পতাকা কিন্তু এখানেই কিন্তু তারা প্রায় 100 ফিটের একটা পতাকা তারা এখনই কিন্তু এটি নামাচ্ছে। আপনারা দেখা যায় দর্শক যে বাংলাদেশের পতাকা প্রথমে দিয়েই কিন্তু তারা যে এই পতাকা টাঙ্গাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যে তাদের এই 100 ফিটের পতাকা কিন্তু আসলে এই এলাকা জুড়ে কিন্তু তাদের যে মন কাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আপনার দর্শক, এই যে শুধু এই ব্রাজিলের এখানে দর্শকই নয়, আমরা দেখেছি যে এছাড়াও আর্জেন্টিনার দর্শক তারাও কিন্তু আসলে বিভিন্ন ভাবে তারা তাদের সমর্থক নিয়ে তারা কিন্তু কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আরো 100 ফিটের যে একটি মানে পতাকা তারা কিন্তু টাঙ্গাচ্ছে, এবং এই এলাকার মানুষকে জানান দিচ্ছে যে আজকে যেহেতু ব্রাজিলের খেলা, সেই খেলা এবার আজকেই কিন্তু তারা জিতবে, এবং এছাড়াও এবার বিশ্বকাপ কিন্তু ব্রাজিল নেবে। এই সমর্থকদের কথা কিন্তু আসলে এটাই তারা আমাদেরকে বোঝাচ্ছে। তো এই এই ছিল সবকিছু মিলিয়ে সাভারের যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের যে এখানকার যে পতাকা টাঙানো। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন ছাদে তারা কিন্তু তাদের পছন্দের পতাকা কিন্তু টানাচ্ছে। উজবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। দর্শক, দেশের খবরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। দর্শক, রংপুর মেডিকেলের সিসিইউতে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে 2 চিকিৎসককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। যাচ্ছে তার কাছে। মিম, যতটুকু জানতে পারছি একটা উত্তেজনাপূর্ণ ঘটনা সেখানে ঘটেছে, এবং সেখানে প্রশাসনের আসলে কি পদক্ষেপ আছে, এই মুহূর্তে কি পরিস্থিতি, সব মিলিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন আসলে রোগী, তিনি আসলে হৃদরোগ বিভাগের সিসিইউতে চিকিৎসা সেবাতে আছেন। আর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। চিকিৎসকরা দাবি করছেন তিনি এখানে আসার পর তিনি মারা যান। আর যদিও রোগীর স্বজনরা বলছেন যে ওই সময়টাতে আসলে তার অক্সিজেন মাস্কের দরকার হয়েছিল, তবে সেটি সময় মতো পাননি, যার কারণে এই অবহেলায় তিনি মারা যান। এর পরে যেটি হয়েছে যে রোগী আসলে যারা স্বজন রয়েছে, অর্থাৎ তার ছেলে চিকিৎসককে ধরে মারধর করে। সেখানে 3 জন চিকিৎসককে মারধরের অভিযোগ উঠে, এটা চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে, যার মধ্যে ইন্টার্ন চিকিৎসক নাইম এবং হচ্ছে যে ওই সময়টাতে আসলে তার অক্সিজেন এবং সেটি সময় মতো অভিযোগ, যার কারণে এই অবহেলায় তিনি এর চিকিৎসক অন্তু এবং এছাড়া আরেকজন চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। এরপরে যেটি করা হয় যে সেই লাশটি যে মারা যায় যিনি, তার লাশটি আটক রাখা হয়। আটক রেখে যারা মারধর করেছে তাদের আসলে বিচার নিশ্চিত দাবি করা হয়। এরপরে যেটি হয়েছে যে ভোরবেলা এই ঘটনা ঘটে, এরপরে বেলা 3টা নাগাদ পর্যন্ত এসব চলে। এর মধ্যে লাশ আটক রাখা হয়, চিকিৎসকদের পক্ষ থেকে লাশটি আটক রাখা হয়। তারা বলছেন যারা মারধর করেছে বিচার দাবি করেছেন। অন্যদিকে আবার লাশের দাবিতে সেই স্থানীয়রা, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার আত্মীয়রা, তারা মহাসড়ক অবরোধ। মেট্রোপলিটন পুলিশ এবং এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তারা কিন্তু এটা সমাধান করার চেষ্টা করেন। তবে কিন্তু সমাধান করার চেষ্টা করার পরবর্তীতে কিন্তু যেটি হয় যে মূলত সেই লাশ কিন্তু ক্ষেপে দেওয়া হয়। নিরাপত্তার দাবি নিয়ে আসলে কথা না হচ্ছে, যতক্ষণ না এই দাবি মানা না হচ্ছে ততক্ষণ তারা কর্মবিরতিতে থাকবে। অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা এখন কর্মবিরতিতে রয়েছেন, এবং এই হাসপাতালের শিক্ষার্থীরা, যারা মেডিকেল শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এখন ক্লাস বর্জন করেছেন। তো সবকিছু মিলে মেডিকেল শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এখন ক্লাস বর্জন করেছেন।
মিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। সৌদি আরবে এক হজ যাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন, সকাল 10টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের 2 পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানান, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ তিনি সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেন, কিন্তু তারা জানান লাগেজের দায়িত্ব যাত্রীর এজেন্সির নয়। এই নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিতে ভাঙচুর চালান। এরপর 2 গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। জয়পুরহাটের খেতলালে বসেছে 200 বছরের ঐতিহ্যবাহী ঘুড়ি মেলা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার বসে 2 দিন ব্যাপী এই মেলা। আশেপাশে গ্রাম ছাড়াও দূর দূরান্তের হাজারো মানুষের আগমন ঘটেছে এই মেলায়। খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে সন্ন্যাসীতলী মন্দিরের পাশে সন্ন্যাসতলীয় সনাতন ধর্মের মানুষ মন্দিরের সন্ন্যাস দেবতাকে পূজা দেন। দিবসটি হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। রং বেরঙের ঘুড়ি মেলার মূল আকর্ষণ। তবে মেলায় বসেছে রকমারি মিষ্টি সহ বিভিন্ন লোকজ পণ্যের পসরা। সব দোকানে বিক্রি হচ্ছে বাঁশ ও কাঠের তৈরি ঘর গৃহস্থালির বিভিন্ন সামগ্রী, খেলনা, প্রসাধনী ও মাছ ধরার নানা রকম যন্ত্র। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি সহ খেলাধুলার নানা আয়োজন। দেশে খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। নিত্যপণ্যের শুল্ক কমানোর পরেও বাজেট পছন্দ হয়নি বিরোধী দলের, মন্তব্য প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম পুলিশের হাতে লাঞ্ছিত, 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত। এবং দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করছে বিজিবি। দর্শক, দেশের খবরে পর্যন্তই। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।